বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এর আইসিএবি পাস্ট কোয়েশ্চন সলভ করছিলাম। তো এফএআর কোয়েশ্চন মার্চ এপ্রিল 2025 এই কোয়েশ্চনটা আমরা সলভ করেছিলাম, যার মধ্যে কোয়েশ্চন 1, 2, 3, 4 এরকম বিভিন্ন পার্ট হয়েছে, 3টা পার্ট। আজকে চতুর্থ পার্ট, যেখানে আমরা কোয়েশ্চন 6 সলভ করব, এবং কোয়েশ্চন 6টা একটা কনসলিডেশন বা গ্রুপ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, যেখানে গ্রুপ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এবং গ্রুপ প্রফিট অর লস, এই দুইটা একই অঙ্কের মধ্যে সলভ করতে বলেছে। তো আমরা সরাসরি কোয়েশনে চলে যাচ্ছি। কোয়েশনটা আমাদের এক্সেলে করা আছে যেন দেখতে সুবিধা হয়। তো আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা কোয়েশনটা আমি এরকম কপি করে নিয়েছি। এই কোয়েশনের মেবি ABCD এরকম কিছু পার্ট আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের যেই পার্টটাতে আমাদের কনসলিডেশনটা করতে বলেছে, আমরা সেইটাই মূলত সলভ করবো। আর পাশাপাশি কিছু ছোট থিওরি কোয়েশন বা এরকম কিছু ছোট ক্যালকুলেশনের দিক আছে, যেটা আমি আশা করি আপনারা কোয়েশন হয়তো আনসার দেখলে বুঝবেন। আমরা মেন যে আমাদের কনসার্ন যে একটা কনসলিডেশন কীভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো এখানে কোয়েশনটা আছে, আমরা যদি কোয়েশনটা এক নজর দেখি, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তারপর একটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস দেওয়া আছে, এবং এখানে এইচএস গ্রুপ, এসএইচ লিমিটেড, এরকম দুইটা কোম্পানি দেওয়া, একটা গ্রুপ এবং একটা কোম্পানি। নর্মালি যেসব তথ্য থাকে এরকম। তার নিচে আছে একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এবং এরপর এডিশনাল ইনফরমেশন আছে 1, 2, 3, 4, 5, 5টা বা 6টা ইনফরমেশন আছে। এরপর রিকোয়ারমেন্ট হচ্ছে রিভাইজড কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। তো রিভাইজড অর্থাৎ একটা গ্রুপ অ্যাকাউন্টস অলরেডি করা আছে, এটা হয়তো ভুল আছে অনেক, সেটা সঠিক করে আমাকে একটা করতে হবে, এবং ইনকাম স্টেটমেন্ট নাম দিয়েছে, মানে প্রফিট অর লস আমাকে করতে হবে। এইচএস লিমিটেড টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য এডিশনাল ইনফরমেশন অ্যাবাভ, এবং ইনফরমেশন অ্যাবাভ, এখান থেকে আনসার শুরু হবে। তো আমরা এখন কোয়েশনটায় যাই। কোয়েশনে যে প্রথম ইনফরমেশনটা দেওয়া আছে, এখানে বলছে যে মেইন ট্রানজ্যাকশন অফ দ্য ইয়ার ওয়াজ acquisition of 49% ordinary share capital SH Limited on 1st June 2023. This has been accounted for using the equity method in accordance with BAS 28. তো এখন আর BAS নাই, আমরা ধরে নিই এটা IAS 28, investment in assets. Further investigation, you discovered on same date HS Limited's professional advisor acquired, অর্থাৎ এইচএস এর প্রফেশনাল অ্যাডভাইজার, এইচএস এর অ্যাকুইজিশন ছিল 49%, আর প্রফেশনাল অ্যাডভাইজার 2% অ্যাকোয়ার করেছে, অ্যান্ড সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ অ্যাডভাইজার এগ্রিড অলওয়েজ টু ভোট এগ্রিমেন্ট উইথ এইচএস লিমিটেড। তো এইচএস এর পক্ষে ভোট দিবে এরকম একটা চুক্তি সই করেছে, যার এখান থেকে সাউন্ড আসছে, একটু বন্ধ করে দেন, প্রয়োজন হলে অন করে কথা বলবেন। তো একটা চুক্তি সই করেছে, যেখানে এইচএস এর পক্ষে তার অ্যাডভাইজার ভোট দিবে, যিনি 2% শেয়ার হোল্ড করে। You have been provided the draft consolidated financial statement HS Limited Group and along with the separate financial statement of SH Limited. তো আমাদের এখন এখানে প্রথম কথা হচ্ছে আমার কন্ট্রোল আছে কিনা, এটা আমাকে ইয়েস নো বলতে হবে। আমরা জানি যে কন্ট্রোল থাকলে আমরা কনসলিডেট করব, আর যদি কন্ট্রোল না থাকে তাহলে আমরা হয় অ্যাসোসিয়েট অথবা নর্মাল ইনভেস্টমেন্ট আন্ডার IFRS 9 হবে, মানে 20 to 50 অথবা 20 নিচে অথবা 50-র উপরে, এখানে কোনটা আছে? তো আমরা জানি যে কন্ট্রোল হতে হলে 51% ভোটিং রাইটস লাগে, বা মোর দেন 50% ভোটিং রাইটস লাগে। শেয়ার হোল্ডিংটা 50 কম হলেও যদি কোনো শর্ত বা চুক্তি বলে এরকম সুযোগ থাকে যে ভোটিং রাইটস তার বেশি হবে, অথবা আরও কিছু শর্ত আছে। এর মধ্যে একটা ছিল এরকম যে বোর্ডের মেম্বারদেরকে সে অপসারণ করতে পারবে, নিয়োগ দিতে পারবে, এরকম যদি ক্ষমতা থাকে, হ্যাঁ, অথবা কিছু মেজর ডিসিশন আছে, ফাইন্যান্সিয়াল অপারেটিং ডিসিশন, সেগুলো নেওয়ার সুযোগ থাকলে আমরা এটাকে কন্ট্রোল আছে বলে ধরে নিই। তো এখানে
এইচএস কোম্পানির এসএইচ কোম্পানির উপর কন্ট্রোল রয়েছে বলে ধরে নেওয়া যায়। যেহেতু 49% শেয়ার আছে এবং 2% শেয়ারও তার পক্ষেই ভোট দিবে, তাহলে এইচএস কোম্পানি এসএইচকে কন্ট্রোল করছে এবং এইচএস ইজ এ প্যারেন্ট অ্যান্ড এসএইচ ইজ এ সাবসিডিয়ারি। এটা কি ক্লিয়ার এখন? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন এনসিআই পার্সেন্টেজ কত তাহলে? 49। এনসিআই পার্সেন্টেজ হলো 51%। 49 বলেন কেন? কন্ট্রোল 2% এসএফ যাবে, অ্যাডভাইজারের 2%। হুম অ্যাডভাইজারের 2% কি এসএফ যাবে? 2% এনসিআই, অ্যাডভাইজার 2%। আমরা তো শেয়ারের মালিক তো 49%, ঠিক আছে, বাট আমরা কন্ট্রোল করছি 49 দিয়ে, আমরা কন্ট্রোল করতে পারছি। ভোটিং রাইটস আছে 51, কিন্তু আমি শেয়ারের মালিক তো আর আমি হই নাই। তাহলে এনসিআই হলো আমার 51%। এনসিআইটা 50 বেশি হতে পারে, এটা আমাদের প্রথম ক্লাসের একটা কোশ্চেন ছিল। এনসিআই কখনো 50 বেশি হতে পারে না। আমরা লাকিলি আমাদের রিয়েল কোশ্চেনে আমরা এরকম একটা পাইলাম। তো যিনি আনসার দিচ্ছে মনে হয় রাসেল ভাই, নাকি? এটা কি বুঝতে পারছেন? এনসিআইটা 51। হ্যাঁ, এটা ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো আমরা কোয়েশ্চেনটা এখন দেখব। এখানে একটা জিনিস একটু জেনে রাখবেন, এইচএস গ্রুপ বলতে যে বোঝাচ্ছে, রাউন্ডিং আছে এটা খেয়াল রাখবেন 1000, এবং এই এসএইচ লিমিটেড এটা তো সাবসিডিয়ারি বা এটা আগে অ্যাসোসিয়েট ছিল। তো এইচএস গ্রুপের যে অ্যাকাউন্টসটা করেছে সেই অ্যাকাউন্টসটাতে মূলত সে অ্যাসোসিয়েট হিসেবে দেখিয়েছে, কারণ 2% শেয়ার হোল্ডিং তখনও হয় নাই, ঠিক আছে, অ্যাসোসিয়েট হিসেবে দেখিয়েছে। এই জিনিসটা আমাদের হচ্ছে প্রথম মনে রাখতে হবে, ঠিক আছে। তো অর্থাৎ এইচএস আমরা গ্রুপ অ্যাকাউন্টস করলে নর্মাল যেভাবে কনসলিডেট করি, সে অ্যাসেটগুলা লাইন টু লাইন যোগ করে নাই, রেভিনিউগুলা যোগ করে নাই, ঠিক আছে। অ্যাসোসিয়েটের জন্য যেই কাজটা করে দেখেন, শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট এটা দিয়েছে, তার মানে অ্যাসোসিয়েট হিসেবে সে ট্রিট করেছে, এটা কিন্তু সে গ্রুপ হিসেবে ট্রিট করে না। এখন আমাকে কি করতে হবে? আমি যদি কোয়েশ্চেন কিছু নাও করি, আমাকে আগে বেসিকটা বুঝতে হবে যে আমার এখানে রেভিনিউ যেটা দেয়া আছে এটা শুধুমাত্র আসলে এইচএস এর রেভিনিউ, আর এই রেভিনিউটা এসএইচ এর রেভিনিউ। তো আমি যেহেতু কনসলিডেট করবো, এবার আমি যোগ করে দিব, ঠিক আছে, এক্সপেন্সগুলো যোগ করে দিব, যদিও অ্যাডজাস্টমেন্ট আছে সেটা তো ভিন্ন। তো অপারেটিং এটা তো একটা সাবহেড, যোগ বিয়োগের ফল। আর শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট এটা আমি আর রাখবো না, কারণ সে এখন আর আমার অ্যাসোসিয়েট নাই, সে অ্যাসোসিয়েট নাই, এই প্রফিটটা আর থাকবে না। আমরা বরং নিচে আর একটা কাজ করব, আমরা প্রফিট যখন অ্যাভেলেবল টু কমন শেয়ার হোল্ডার থাকে, তারপরে আমরা এটাকে ভাগ করে দেখাই। আপনার যদি ফর্মেটটা মনে থাকে যে এনসিআই এর পার্সেন্টেজটা আগে দেখাই, তারপর একটা ব্যালেন্সিং ফিগার দেখাই, প্রফিট অ্যাট্রিবিউটেবল টু দ্য অর্ডিনারি শেয়ার হোল্ডার, এই কাজটা আমরা করব। আর ফাইন্যান্স কস্ট, প্রফিট বিফোর ট্যাক্স, এগুলো নিয়ে কিছু বলার নাই। তবে যেটা আপনি খেয়াল রাখবেন যে এই 3270-এর ভিতরে 1040 নাই। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? এবং জি। এই রেভিনিউর ভিতরে এই এসএইচ এর রেভিনিউটা নাই, কারণ সে তো এটাকে প্রথম যে কাজটা করেছে, এটা করেছে সে অ্যাসোসিয়েট হিসেবে ঠিক করেছে। তো আমরা এখন গ্রুপ করব, এই জন্য আমরা যোগ করব। হ্যাঁ, এই বেসিকটা না বুঝলে প্রথমে হচ্ছে আপনার দেখা গেল মেজর মিস্টেক হয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপরে যোগ তো আর সরাসরি করা যায় না, কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, সেই অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী করবো, এটা দেখলাম। আর আমাদের যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আছে, এটা আমরা যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে দুটো যোগ করে দিব। গুডউইল এখানে আগে থেকেই আছে, থাকতে পারে, একটা কোম্পানির আগে থেকে তার ব্যালেন্স শিটে গুডউইল থাকতে পারে। আমাদের যদি এখানে গুডউইল ক্রিয়েট হয়, নর্মালি একটা অ্যাসোসিয়েট হলে বা সাবসিডিয়ারি যখন হয়, অ্যাকোয়ার করা হয় বা কন্ট্রোল নেওয়া হয়, তখন একটা গুডউইল ক্রিয়েট হয়। তো সেই গুডউইলটা এটার সাথে যোগ হবে। আর ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এটা আর থাকবে না। এটা কনসলিডেশনের একবারে বেসিক, আমরা প্রথম দিকের ক্লাসে কথা এগুলো বলেছি যে এখানে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট থাকে না, তার পরিবর্তে গুডউইল একটা চলে আসে। এবং গুডউইলটা যেহেতু আছে, আমাদের এখানে হয়তো অ্যামাউন্টটা বাড়বে আর কি, যা আছে তার থেকে অ্যামাউন্টটা বাড়বে। সাব টোটাল তো ইটস ওকে,
কারেন্ট অ্যাসেটের যে নরমাল দুইটা যুগ হবে, কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। লায়াবিলিটিজের ক্ষেত্রে আমরা এগুলা জানি যে কখনোই এই দুইটা যুগ হয় না। লায়াবিলিটি শুধু প্যারেন্টেরটা থাকে, শেয়ার প্রিমিয়াম শুধু প্যারেন্টেরটা থাকে। রিটেইনড আর্নিংস কি হয়? রিটেইনড আর্নিংস নতুন করে ক্যালকুলেট করতে হয়। এবং আমাদের আরেকটা আইটেম থাকে, এটা কি থাকে রিটেইনড আর্নিংস এর নিচে? এনসিআই থাকে, জি। তো আরেকটা আমাদের এটা হলো গ্রুপের একটা বেসিক জিনিস আর কি, মানে গ্রুপ করতে গেলে আমাকে প্যারেন্টের গুলা নিব, রিটেইনড আর্নিংসটা নতুন করে করব। কিভাবে করতে হয় আমরা ফর্মুলা আছে, স্ট্রাকচার আছে, আমরা জানি। মানে প্যারেন্টেরটা নেই, তারপর সাবসিডিয়ারির যতটুকু প্রফিট বেড়েছে এক বছরে, সরি অ্যাকোয়ারের পরে যতটুকু বেড়েছে তার প্যারেন্টের অংশ যতটুকু সেটা যোগ দিই। সাথে আমরা একটা কথা বলেছিলাম যে রিটেইনড আর্নিংস, এনসিআই এবং নেট অ্যাসেট, এই তিনটাকে আমরা একটু ওপেন রেখে দিই, কারণ এখানে কিছু প্লাস মাইনাস হতে পারে, বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের ফলে কিছু যোগ বিয়োগ হয়। তো এই যোগ বিয়োগগুলো হলে, অর্থাৎ প্যারেন্টের যদি কোনো প্রফিট বা লস থাকে, এগুলো যোগ বিয়োগ আমরা করব। করার পর শেষে যে ব্যালেন্সটা দাঁড়াবে সেটার নাম হলো গ্রুপ রিটেইনড আর্নিংস, এবং সেটা থাকবে 4,400। এটার অস্তিত্ব এখানে আর আসবে না, মানে এটার যোগ হবে না। আর এনসিআইটার একেবারে নতুন করে আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ এনসিআইটা আমাদের হচ্ছে প্রথম নেট অ্যাসেটের থেকে এনসিআই একটা পার্সেন্টেজ আসে, অথবা ফেয়ার ভ্যালু মেথড যদি হয়, ফেয়ার ভ্যালু থেকে একটা পার্সেন্টেজ আসে। সেই পার্সেন্টেজটা থেকে এটা হলো আমরা বলি এনসিআই অ্যাট অ্যাকুইজিশন, এবং এনসিআই অ্যাট অ্যাকুইজিশনের পর এনসিআই বা সাবসিডিয়ারি কোম্পানিটা যদি কোনো প্রফিট করে অথবা লস করে, তার কিছু অংশ এনসিআই এ লস এবং প্রফিট দেখাতে হয়। সেই এনসিআই অ্যাট অ্যাকুইজিশন যা ছিল তার সাথে কিছু অংশ কমে বা বেড়ে একটা নতুন ব্যালেন্স দ্বারায়, ওটাকে আমরা নাম দিব এনসিআই অ্যাট রিপোর্টিং বা এনসিআই, এবং সেই এনসিআইটা এই রিটেইনড আর্নিংসের নিচে বসাবো। আর ডেট এগুলা যোগ হয়ে যাবে, মধ্যে কারেকশন থাকতে পারে, মানে অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, যেগুলো আমরা এখনো করি নাই, এই ইনফরমেশন থেকে আমরা পাবো। কারেন্ট লাইবিলিটিস এগুলো যোগ হয়ে যাবে, ইন্টার কোম্পানি থাকলে কিছু কমবে, বিয়োগ হবে। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এটা একটা সাবহেড, এটা কিছু করার নাই, আপনার যুগে যা আছে তাই। তো আমি কি মোটামুটি স্ট্রাকচারটা বোঝাইতে পারছি কিভাবে আমরা অঙ্কটা করব? যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকতো তাহলে কি অঙ্কটা এই মুহূর্তে পারতেন? আমি যে কথাগুলো বললাম সেটা দিয়ে পারা সম্ভব ছিল, ঠিক আছে? গুডউইল আসবে এবং এখানে নেট অ্যাসেট, আর আমরা 5টা ক্যালকুলেশন আমরা কিছু না থাকলেও করি। এর মধ্যে একটা আছে গ্রুপ ওয়ার্কিংস, মানে গ্রুপ স্ট্রাকচার, গুডউইল, নেট অ্যাসেট, বা নেট অ্যাসেট আগে করি, তারপর গুডউইল এবং এনসিআই, গ্রুপ রিটেইনড ইত্যাদি। তো এগুলা করলে আমাদের ওয়ার্কিংস অন্য যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে হয়ে যাবে। আর যেই কথাগুলো বললাম আপনি জাস্ট ইনকাম এক্সপেন্সগুলো যোগ দিবেন, অ্যাসেটগুলো যোগ দিবেন, বাট রিজার্ভের মানে ক্যাপিটালের ক্ষেত্রে শুধু প্যারেন্টেরটা নেবেন, আর গ্রুপ রিটেইনড আর্নিংস নেবেন, নতুন একটা এনসিআই হবে। আর অ্যাসেটের মধ্যে গুডউইল একটা নতুন হবে, যদিও এখানে আসার একটা যোগ হবে। আর ইনভেস্টমেন্টের হলে থাকবে না, কারণ এই ইনভেস্টমেন্টটা আমরা অ্যাবজর্ব করে নিব গুডউইলের মধ্যে। এই হচ্ছে আমাদের ইয়ে। আর এখানে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো এখন করব। তো অ্যাডজাস্টমেন্টের 6টা অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা সরাসরি পড়া শুরু করব। যদি আপনি দেখেন প্রশ্নটা ছোট, অ্যাডজাস্টমেন্ট 5টা থেকে 6টা, আপনি অ্যাডজাস্টমেন্ট পড়া শুরু করে দিবেন, শুরু করে সাইডে নোট নিতে থাকবেন। আর যদি দেখেন অ্যাডজাস্টমেন্ট 7টা বা 8টা এবং অনেক বড় বড়, তাহলে আপনি আগে স্ট্রাকচার করে ফেলবেন। অর্থাৎ আপনি স্ট্রাকচার নিয়ে, কিন্তু আমরা এই এতক্ষণ যে কথা বললাম তাই ছিল স্ট্রাকচার নিয়ে। অর্থাৎ আমি রেভিনিউ, এক্সপেন্স, অপারেটিং প্রফিট, এই শেয়ার অফ প্রফিট এটা আমি ইচ্ছা করে রেখেছি, আপনারা রাখবেন না, মানে আমি রেখে জিরো দিয়ে দিয়েছি আর কি, বোঝানোর জন্য যে এটা আসলে ভুল হতে পারে। আপনি এখানে রাখার প্রয়োজন না, যেহেতু এই ব্যালেন্স অবশ্যই জিরো হবে, আমরা এখানে কোনো ব্যালেন্স দিব না। এবং ফাইন্যান্স কস্ট আমার যা ছিল সব সেম অ্যামাউন্টগুলো নিয়ে আসবো, শুধুমাত্র একটা এক্সট্রা থাকে, এটার নাম হচ্ছে প্রফিট অ্যাট্রিবিউটেবল টু। যখন প্রফিটটা আসে, মনে করেন 100 টাকা আসলো, এটা আমি একটা প্যারেন্ট এবং সাবসিডিয়ারির মধ্যে ভাগ করে দিব, ভাগ করে আবার টোটাল দেখায় দিব, কত মিলাইয়া দিব। এই এই হচ্ছে একবারে সিম্পল স্ট্রাকচার যোগ করা। আর অ্যাসেটের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলে ফেলেছি যে প্রপার্টি, প্ল্যান্ট এবং গুডউইল একটা ক্রিয়েট হবে। ইনভেস্টমেন্ট এটা আমি আপনাদের দেখানোর জন্য ইচ্ছা করে রেখেছি, পরীক্ষার খাতা আপনার না রাখলে ভালো হবে।
ইনভেস্টমেন্টের সেট আপনি এখানে থাকবে না, কারণ যেহেতু ইনভেস্টমেন্টটা আমরা গুডউইলের মধ্যে দেখায় দিচ্ছি এবং কারেন্ট অ্যাসেট, ক্যাপিটাল রিজার্ভ এবং যেটা বলছিলাম রিটেন আর্নিংসটা গ্রুপ হবে আর এনসিআইটা হচ্ছে নতুন ক্রিয়েট হবে। এই সিম্পল স্ট্রাকচার। এখন আমাদের ওয়ার্কিংসে আমরা হচ্ছে স্ট্রাকচার করে ওয়ার্কিংসে যাব, সেটা কখন? যখন আমাদের অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি থাকবে। আর যেহেতু আমাদের অ্যাডজাস্টমেন্ট কম, কীরকম কম আমি একটু, আমার যেহেতু প্রশ্নটা আগে পড়া, আপনারা যারা পড়ছেন জানেন কীরকম কম, একটু দেখেন এখানে মাত্র 6টা অ্যাডজাস্টমেন্ট, এর মধ্যে একটা 2 এবং 6 দেখেন একবারে ছোট। কি লেখা 6-এ? আমি বের করে দেখাচ্ছি। 6-এ লেখা HS Limited has not paid any dividends in the year 31st May। তাহলে সে কোনো ডিভিডেন্ড দেয় না, এটা আমার কোনো অ্যাডজাস্টমেন্ট না, এটা জাস্ট একটা ইনফরমেশন আর কি। আবার মাঝখানে আরেকটা আছে ছোট, দি ক্যারিং অ্যামাউন্ট অফ HS নেট অ্যাসেট অ্যাকুইজিশন ওয়াজ সেম অ্যাজ দেয়ার ফেয়ার ভ্যালু। তার মানে আমরা এটাকে কি কি বলে ডাকি যদি সেম না হতো? মনে আছে? এগুলো একটু মনে করে দেন না ভাই, বলেন কেউ। ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, এটাকে বলে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। তো এখানে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট নাই। তার মানে আমার 6টা অ্যাডজাস্টমেন্টের মধ্যে 2টা কিছুই না, ইনফরমেশন থাকা না থাকা এক কথায়, আর 4টা আমাকে পড়তে হবে। তো এখন 4টা পড়া শুরু করি এবং বুঝে বুঝে পড়তে হবে। The consideration for the investment in SS Limited was satisfied by cash payment of 9.6 million on 1st June 2023। তো এই অ্যাকুইজিশনটা কবে হয়েছে এটা খেয়াল রাখতে হবে। আমার কাছে ডেটগুলা যেহেতু আমি অঙ্কটা আগে দেখেছি, এটা হলো 1 জুন থেকে আর 31 মে হচ্ছে এটার ইয়ার এন্ড, মানে ঠিক 1 বছর আগে। 1 বছর আগে হলে আমাকে কি করতে হয়? 1 বছর অথবা 1-এর বেশি সময় আগে, মানে 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর আগে এরকম যদি হয়, তাহলে আমার খুব একটা চিন্তা করার কিছু থাকে না, কারণ এখানে মিডিয়ারের কিছু নাই, মিডিয়ার অ্যাকুইজিশন হয় নাই। হ্যাঁ, তো এটা ঠিক 1 বছর আগে এবং 9.6 মিলিয়ন, অর্থাৎ ক্যাশ দিয়েছে 9.6 মিলিয়ন। দ্য শেয়ার পারচেজ এগ্রিমেন্ট স্টেটেড ইফ প্রফিট আফটার ট্যাক্স SS লিমিটেড এক্সক্লুডিং ইন্টারগ্রুপ ট্রানজেকশন এক্সিড, মানে প্রফিট যদি 1.2 মিলিয়নের বেশি হয় তাহলে আরও ক্যাশ দিবে 2 মিলিয়ন, মানে যেই 9.6 মিলিয়ন দিয়েছে আরও 2 মিলিয়ন দেবে, অর্থাৎ টোটাল 11.6 মিলিয়ন হবে। ফার্দার কনসিডারেশন October 2024. As HS advisor estimated that probability of HS achieving earning target fair value acquisition at possible cash payment of 5 lakh, অর্থাৎ যেটা আমাকে 2 মিলিয়ন দিতে হবে সেটার আসলে সম্ভাবনা হচ্ছে 0.5 মিলিয়ন। Despite this estimate, HS on previous finance director advice not account for additional consideration because draft payment is only এখন যেহেতু প্রফিট আফটার ট্যাক্স 1 মিলিয়ন, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স 1.2 মিলিয়ন হয় নাই ড্রাফট প্রফিট আফটার ট্যাক্স, তাহলে এই কারণে সে হচ্ছে এই প্রভিশনটা রাখে নাই, ঠিক আছে। তো একটা প্রফিট টার্গেট মিট করলে আমরা কনসিডারেশন আরও দিব। এই কনসিডারেশনটার নাম কি, এক নামে কি বলে? এনিওয়ান? কেউ বলতে পারেন? প্রফিট টার্গেট মিট করার উপর কনসিডারেশন দিব। যেটা আমরা ক্যাশ দিয়েছি এটার নাম হচ্ছে ক্যাশ কনসিডারেশন, আর যেটা পরে দেব সেটার নাম কি? ফিউচার। যে শুনি নাই। ডেফার্ড কনসিডারেশন, ঠিক আছে। এটা তো একবারে বেসিক থিওরি জিনিস, তো আমরা কথা বলেছি।
তো ডেফার্ড কনসিডারেশন আর একটা আছে কন্টিনজেন্ট কনসিডারেশন। তো এখানে কোনটা হবে? এটা হবে একটা কন্টিনজেন্ট কনসিডারেশন, Contingent. কারণ এটা একটা শর্তযুক্ত, ঠিক আছে? যদি প্রফিট টার্গেট মিট করে তাহলে দিতে হবে, এই জন্য শর্তযুক্ত হলে কন্টিনজেন্ট। আর ডেফারটা কি? ডেফারটা হচ্ছে কোনো শর্ত নাই, আমি জাস্ট পরে দিব, মানে 2 বছর পরে দিব। তো ডেফার্ডকে কি করতে হবে? ডিসকাউন্ট করতে হবে। আর কন্টিনজেন্ট কনসিডারেশনকে কি করতে হবে? মেজারমেন্ট করতে হবে, বা ফেয়ার ভ্যালু মেজারমেন্ট করতে হবে। অর্থাৎ এটা কত পেমেন্ট করা লাগতে পারে, কিছু এক্সপার্ট আমাদের ওপিনিয়ন দিবে যে এটা কত। তো সেই এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছে আমাদের 0.5 বা 500 দিতে হবে। তো আপনারা এটা অলরেডি জানেন যে 9.6 মিলিয়ন মানে হচ্ছে, আমরা যেহেতু 1000 দিয়ে রাউন্ডিং করছিলাম, এই যে 1000 দিয়ে 3টা শূন্য দিয়ে, তাহলে 9.6 মানে হচ্ছে 9600। আর 1.2 মানে হচ্ছে 1200। এগুলো মাথায় চট করে খেলতে হবে, নাহলে পরে সমস্যায় পড়বেন। এবং 5000 এটার মানে হচ্ছে 0.5 মিলিয়ন অথবা 500। আমাদের এই ঘরগুলাতে লিখবো 500। হ্যাঁ, কারণ 3টা শূন্য আমরা বাদ দিয়ে দিব। তো এখন আমাদের তাহলে কনসিডারেশন আমরা কি কি দিলাম? একটা হচ্ছে 9600 দিয়েছি, আর একটা হচ্ছে 500 দিব। এখন এই যে 500 দিব, এটার একটা লায়াবিলিটি হবে, ঠিক আছে? লায়াবিলিটি ক্রিয়েট হবে কবে? ক্রিয়েট হবে লায়াবিলিটিটা, এই লায়াবিলিটি ক্রিয়েট হবে যেদিন আমি এই কন্ট্রাক্টে গিয়েছি, অর্থাৎ একুইজিশন ডেটে। তো তারা অ্যাডজাস্টমেন্ট তারা করেছে কি, এটা অ্যাকাউন্ট ফর করে নাই, নট অ্যাকাউন্টেড ফর। তাহলে একুইজিশন ডেটে তারা অ্যাকাউন্ট ফর করে নাই, আমরা করে নিব আর কি। তো একটা প্রভিশন বা লায়াবিলিটি কিভাবে অ্যাকাউন্ট ফর করতে হয় আমরা আশা করি জানি, যে আমাদের একটা এক্সপেন্স দেখাতে হয় এবং আমাদের একটা লায়াবিলিটি সাইডে লায়াবিলিটি দেখাতে হয়, ঠিক আছে? তো এখানে আমরা তো অ্যাকচুয়ালি এক্সপেন্স করছি না, এখানে আমরা একটা অ্যাকুইজিশন করছি, অর্থাৎ আমাদের সব অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ হয়ে এটা আমাদের গুডউইলে চলে আসবে আর কি। এটা গুডউইল ক্যালকুলেশনে আমরা 500 দেখায় দিতে হবে, এটাই হচ্ছে আমাদের এখানকার আলোচনার বিষয়বস্তু। এবং একটা 500 লায়াবিলিটি থাকবে, ঠিক আছে? তো এরপর 2 নাম্বার এটা আমরা পড়েছি যে এটা একটা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট এখানে নাই। এবং নাম্বার 3, SH লিমিটেড banker have clause in their loan agreement state that it should total debt consolidated financial statements of HS exceed 30 million, then a penalty charge of 1 million arises. This penalty allowable for tax purpose and HS pays tax at the rate of 30%. তো এখানে যেটা বলেছে যে সে যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেই ব্যাংক থেকে কি হবে, যদি কনসলিডেটেড ডেট, টোটাল ডেট, হ্যাঁ, দুইটা কোম্পানির ডেট যদি 30 মিলিয়ন ক্রস করে, তখন আমাকে একটা পেনাল্টি চার্জ 1 মিলিয়ন দিতে হবে। 1 মিলিয়ন মানে আমাদের এখানে 1000, অর্থাৎ আমার একটা 1000 খরচ হবে। তো এই খরচটা কি প্যারেন্টের হবে নাকি সাবসিডিয়ারির হবে? এন্ড এইচএস পেজ ট্যাক্স, তো পেনাল্টিটা অবশ্যই কি হবে? Currently হবে। প্যারেন্টের হবে, যেহেতু গ্রুপটাই প্যারেন্টের হবে, তাহলে আমরা প্যারেন্টের রিটেন আর্নিংসে দেখাবো, প্যারেন্টের এক্সপেন্সে দেখাবো, ঠিক আছে? এবং আমরা তো এই ব্যাংকে পেমেন্টটা দেই নাই, তাহলে আমাদের একটা লায়াবিলিটিও থাকবে। তো এটার আবার একটা বিপরীত ট্রানজ্যাকশনও আছে। 1000 যেমন এক্সপেন্স হবে, আবার এটা থেকে 30% আমাদের কি হবে? মাইনাস হবে। অর্থাৎ 1000 খরচ হতো, এটা আমরা ট্যাক্স সেভিংস বলতে পারি। 1000 থেকে 300 মাইনাস হবে, ঠিক আছে? 300 সেভিংস হচ্ছে আর কি। তাহলে আমরা আমাদের অঙ্কে এখানে মানে ডেফার ট্যাক্স অ্যাসেট দেখায় নাই, তারা সাজেস্টেড আনসারে যেটা দেখাইছে লায়াবিলিটিকে কম দেখাইছে।
একটা অ্যাসেটও দেখাইতে পারেন, লাইবিলিটি কম। মোট কথা ১,০০০ যেদিকে যাবে ৩০০ তার বিপরীত দিকে যাবে, মানে ১,০০০ টাকা খরচ হলে ৩০০ সেভ হয়েছে, এই ধরনের একটা বিষয়। তো তারপরে অ্যাডজাস্টমেন্টটা দেখি। এরপর বলতেছে ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st মে এসএইচ সোল্ড গুডস, অর্থাৎ এসএইচ হলো সাবসিডিয়ারি গুডস সোল্ড করেছে, তাহলে সাবসিডিয়ারি লাভ করেছে টু এইচএস লিমিটেড ফর 5 লাখ অ্যাট মার্কআপ অফ 25%। তো মার্কআপ থাকা মানে হলো 25/125, এটা দিয়ে গুণ দিতে হবে। 1/4 অফ দিস গুডস ওয়ার হেল্ড। 1/4 অর্থ হলো 4/1 মানে 5 লাখ টাকার বিক্রি করেছে, বাট 4/1 রয়ে গেছে, অর্থাৎ 1,25,000 রয়ে গেছে। তাহলে আমার পিইউআরপির পরিমাণ কত হবে? 1,25,000 ইন্টু 25/125। এটা কি বুঝতে পারছেন? আমরা নিচে মানে ওয়ার্কিংস আছে, দেখাবো মুখে মুখে, মানে প্রশ্ন পড়ার সাথে সাথে কিছুটা মাথায় করে নিতে হবে। এটা কি বুঝছেন আমার কথাটা? 5 লাখ সেল করেছেন, 1/4 রয়ে গেছে, মানে 4/1 রয়ে গেছে, 1,25,000 হয়ে গেছে, 5 লাখের 4/1। এই 1,25,000 এর পিওআরপি কত হবে সেটা বের করতে গেলে আমাদেরকে, যেহেতু মার্কআপ বলেছে, গুণ দিতে হবে 25/125 দিয়ে। তাহলে যে অ্যামাউন্টটা আসবে সেটা হলো পিওআরপি। এই পিওআরপি ট্রিটমেন্ট কি? পিওআরপি ট্রিটমেন্ট হচ্ছে যে সেল করেছে তার প্রফিট কমাইতে হবে, অর্থাৎ প্যারেন্ট সেল করলে প্যারেন্টের প্রফিট থাকে রিটেইন আর্নিংসে, সেখান থেকে কমাইতে হবে। অথবা আরেকটা হলো যে যার কাছে সেল করেছে তার ইনভেন্টরিতে রয়ে গেছে, ইনভেন্টরি কমাতে হবে, ঠিক আছে। আর একই সাথে আরেকটা ইনফরমেশন দিয়েছে যে এইচএস লিমিটেড ওয়েজ এসএইচ 1,40,000 ইন রেসপেক্ট অফ। তো এখানে যেহেতু 1,40,000 মানে 140 আমাদের, রেসপেক্ট অফ ট্রানজেকশন এট 31st May, HS has not made adjustment this inventories equity accounting calculation. তো এই শেষের যে পার্টটা ওয়েজ, এইচএস ওয়েজ এসএইচ, এটাকে আমরা কি নামে ডাকি? রেসপন্স কম করতেছেন। ইন্ট্রা গ্রুপ, ঠিক আছে, এটা হলো ইন্ট্রা গ্রুপ ট্রানজেকশন। তো ইন্ট্রা গ্রুপ ট্রানজেকশনের অ্যাডজাস্টমেন্ট কি হবে? একজন আরেকজনের কাছে টাকা পায়, তো যে পায় তার এখান থেকেও বিগ দিবেন, যে দিবে তার এখান থেকেও বিগ দিবেন, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল থেকেও বাদ যাবে, অ্যাকাউন্ট পেয়েবল থেকেও বাদ যাবে। এখন দুইজন কার এখান থেকে বাদ যাবে সেটা অত চিন্তা না করলেও হবে, কারণ হচ্ছে দুইজনেরটা যোগ করে আমরা এক জায়গায় রাখি, হ্যাঁ। তো টোটাল যোগফল থেকে ফাইনালি বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। অ্যাকাউন্ট পেয়েবলগুলো আমরা যোগ করি, অ্যাকাউন্ট রিসিভেবলগুলোও যোগ করি, সেই যোগফল থেকে একবার 140 বাদ যাবে পেয়েবল থেকে, এবং রিসিভেবল থেকেও 140 বাদ যাবে। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। আপনার যদি এরকম অ্যাডজাস্টমেন্ট আপনি 5টা অঙ্কের করেন, একবার বিশ্বাস করেন আপনার 90% হয়ে যাবে, থেকে 95% হয়ে যাবে, সব সময় কমন পাবেন। এরকমই থাকে, আর বেশি কিছু থাকে না, হ্যাঁ। তারপর দেখেন এইচএস লিমিটেড অর্থাৎ প্যারেন্ট চার্জ অ্যাসেস 2,50,000 অ্যাজ ম্যানেজমেন্ট ফি। এই জিনিসটা একটু আনকমন, কিন্তু আমাদের থিওরির যে কনসালটেশন ক্লাস নিয়েছি সেখানে কিন্তু ম্যানেজমেন্ট ফি নিয়ে বলা ছিল, একটু কম আসে যদিও। তো ম্যানেজমেন্ট ফিটা চার্জ করলে বলতেছে এইচএসকে ম্যানেজমেন্ট ফি চার্জ করেছে ইন নভেম্বর অ্যাকর্ডিং উইথ ইনস্ট্রাকশন ফ্রম ফাইন্যান্স ডিরেক্টর। এইচএস হ্যাজ ইনক্লুডেড ফুল টাকা 2,50,000 ইন রেভিনিউ, সে রেভিনিউ হিসেবে নিয়েছে। এসএস পেড দ্য অ্যামাউন্ট 12 ডিসেম্বর, তাহলে বছর আগেও সে কী করছে, পেমেন্ট করে দিয়েছে এবং এক্সপেন্স করেছে। এখন এটা কি নিজেদের মধ্যে ট্রানজেকশন নাকি বাইরে ট্রানজেকশন? এটাও নিজেদের মধ্যে ট্রানজেকশন বা ইন্টারগ্রুপ ট্রানজেকশন। তো এটা কি আমি ইলিমিনেট করতে হবে তাহলে? এখন ইলিমিনেট করার আগে আমাকে জানতে হবে এসএইচ বা এইচএস যখন এটা এন্ট্রি দিয়েছে তখন সে একটা ইনকাম দেখিয়েছে বা রেভিনিউ দেখিয়েছে, আর এইচএস ইনকাম দেখিয়েছে, মানে প্যারেন্ট ইনকাম দেখিয়েছে, আর সাবসিডিয়ারি এক্সপেন্স দেখিয়েছে।
তাহলে সাবসিডিয়ারির এক্সপেন্স থেকে বাদ যাবে, অর্থাৎ এক্সপেন্স থেকে বাদ যাওয়া বলতে এক্সপেন্স কম দেখাবেন আর কি। মনে করেন সাবসিডিয়ারি এক্সপেন্স ছিল 12,50,000, ওর 2.5 লাখ এক্সপেন্স আর দেখাবেন না, ওর এক্সপেন্সটা কম দেখাবেন। আর প্যারেন্টের যদি ইনকাম থাকে মনে করেন 22 লাখ, তাহলে প্যারেন্টের ইনকাম থেকেও 2.5 লাখ বাদ দিবেন, ধরেন 19,50,000 হয়ে যাবে। এইরকম হবে আর কি বিষয়টা। অর্থাৎ প্যারেন্টের ইনকাম থেকে বাদ যাবে, সাবসিডিয়ারি এক্সপেন্স থেকে বাদ যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। একটু কম আসে এই ধরনের, বাট সিম্পল। না বুঝলে বলবেন, আমার তো অ্যাডজাস্টমেন্ট করা শেষ, এখন আমরা অঙ্ক করাতে যাব। কোনো অ্যাডজাস্টমেন্ট একটু বুঝতে অসুবিধা হলে একটু বলেন, আমি রিপিট করব। আচ্ছা, তো আমাদের এই ক্লাসগুলো জানি না আপনাদের কেমন লাগতেছে। আমরা খুব বেশি আর কন্টিনিউ করতে পারবো না, পরীক্ষার রেজাল্ট দিলে আহ, মোটামুটি স্টপ হয়ে যাবে। তারপরেও কিছুদিন হয়তো মাঝে মধ্যে চলবে আর কি। এক নাম্বারটাকে আরেকবার একটু বলা যায় নাকি? হ্যাঁ, অবশ্যই। 1 নাম্বারটা হচ্ছে আপনার কনসিডারেশন কত দিয়েছে এটা বলা আছে। তো কনসিডারেশন বলতেছে যে ক্যাশ দিয়েছে 9,600, আর একটা শর্ত দিয়েছে যদি 1.2 মিলিয়ন প্রফিট করতে পারে, একটা টার্গেট ফিল আপ করতে পারে, তাহলে আরও 2 মিলিয়ন দিবে। বাট সেই 2 মিলিয়ন দেওয়ার সম্ভাবনা এখন 500, অর্থাৎ 0.5। 2 মিলিয়ন দিতে হবে, এটা তো একটা পসিবিলিটি, মানে সে প্রফিট করতে পারবে কিনা। তো ধরেন আমি যদি একটু সহজে চিন্তা করি এরকম, যে যিনি একজন এক্সপার্ট এই ধরনের কাজ নিয়ে ইয়ে করে, যে সে প্রফিট টার্গেটটা ফিল আপ হবে কিনা, আমাকে টাকা দিতে হবে কিনা, এরকম লোকের কাছে আমরা জানতে চেয়েছিলাম। তো এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছে যে এটা সম্ভাবনা, মিট করার সম্ভাবনা 25% অনলি। তো সেই হিসাবে আমরা চিন্তা করলাম যে 2 মিলিয়ন দিতে হবে, তাহলে 0.5 মিলিয়ন আমরা দিই। তো আপনারা একটু খুব মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন, যে আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে IS-37, প্রভিশন কন্টিনজেন্ট অ্যাসেট অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটিস। ওইখানে থেকে আপনারা হয়তো অলরেডি শিখেছেন যে 50%-এর বেশি না হলে কোনো প্রভিশন, লায়াবিলিটি আমরা কি করি, দেখাই না। তো এটা হচ্ছে একটা ব্যতিক্রম, যেটা আমাদের IFRS 3 বিজনেস কম্বিনেশনে বলেছে যে আমাদেরকে যত কম প্রবাবিলিটি থাকুক, যেহেতু এটা একটা কনসলিডেশন হচ্ছে, এখানে আমাকে অ্যামাউন্টটা দেখাতে হবে এবং এটা হিসাব রাখতে হবে, ঠিক আছে, একটা লায়াবিলিটি রাখতে হবে। আরেকটা জিনিস দেখবেন, এই লায়াবিলিটিটা কখনো বাড়তে পারে, কমতে পারে, ঠিক আছে। মনে করেন আপনি অ্যাকুইজিশন ডেটে ছিল 500, তারপর রিপোর্টিং এর আগে আপনি আবার একটা ক্যালকুলেট করেছেন, তখন বললো যে 1000। এখন আপনি 500 তো দিয়েছেন, সেটা গুডউইলে চলে আসছে অ্যাকুইজিশন ডেটে, নতুন করে আর যে 1000 দিতে হবে, অর্থাৎ নতুন করে 500 দিতে হবে, সেটাকে আপনার এক্সপেন্স দেখাতে হবে, ঠিক আছে। তো ওই এক্সপেন্সটা কিন্তু গ্রুপের না, মানে প্যারেন্টের হবে মূলত, এবং একটা লায়াবিলিটি ক্রিয়েট হবে, সেটাও প্যারেন্টের একটা লায়াবিলিটি ক্রিয়েট হবে। আর প্যারেন্টের লায়াবিলিটি ক্রিয়েট হবে মানে আসলে গ্রুপেরই লায়াবিলিটি থাকবে, যেহেতু প্যারেন্ট এবং সাবসিডিয়ারি দুইজনের লায়াবিলিটি আমরা একসাথে যোগ করি। একটু আবার বলুন প্লিজ। কখনো একটু এই কন্টিনজেন্ট কনসিডারেশনটা চেঞ্জ হতে পারে, খুব স্বাভাবিক, যেহেতু কন্টিনজেন্ট, এটা আজকে 500 আছে, কালকে 1,500 হতে পারে, ঠিক আছে। এটা তো একটা ভ্যালুয়েশন। দেখেন বলছে যে প্রবাবিলিটি, মাঝখানে একটা শব্দ আছে, অ্যাডভাইজার এস্টিমেট দ্য প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি এখন 500 আছে, কবে 500 আছে, অ্যাকুইজিশন ডেটে। আমরা যখন গুডউইল ক্যালকুলেট করি অ্যাকুইজিশন ডেটের, সেই দিনে আমরা 500 দেখাই আমাদের সব হিসাব নিকাশ করে ক্লোজ করে ফেলি, এবং এই 500 কিন্তু আপনাকে একটা লায়াবিলিটি রাখতে হবে, ঠিক আছে। আপনাকে যেটা পেমেন্ট করতে হবে, যেহেতু পেমেন্ট করেন না, করতে হবে, একটা লায়াবিলিটি রাখবেন। এই লায়াবিলিটি আবার রিমেজার করবেন এট রিপোর্টিং ডেটে। রিপোর্টিং ডেটে দেখা গেল অ্যাডভাইজার তখন বলতেছে এখন প্রবাবিলিটি হলো 75%, যে কারণে আমাকে 1,500 লায়াবিলিটি রাখতে হচ্ছে। 1,500 লায়াবিলিটি রাখলে আপনারা জানেন লায়াবিলিটি যদি বাড়ে তাহলে এক্সপেন্স হয়, তাহলে আমাকে একটা এক্সপেন্স দেখায়
লায়াবিলিটি দেখাতে হবে। এখন লায়াবিলিটিটাও হবে প্যারেন্টের, এক্সপেন্সটাও হবে প্যারেন্টের, প্যারেন্টের ব্যালেন্স শিটে থাকবে। যেহেতু প্যারেন্টের ব্যালেন্স শিটে থাকবে, এটা তো শেষ পর্যন্ত প্যারেন্ট এবং সাবসিডিয়ারি মিলায়া গ্রুপের ব্যালেন্স শিটেও এই অ্যামাউন্টটা থাকবে। তখন গুডউইল কি ফিট করবে? গুডউইল আর চেঞ্জ হবে না। এটা আইএফআরএস 3টা পড়লে বুঝতে পারবেন যে গুডউইল আর চেঞ্জ করা যাবে না। গুডউইল যা ছিল তাই, বাট গুডউইল চেঞ্জ হবে হচ্ছে শুধুমাত্র আমরা যদি অ্যামোর্টাইজ করি তাহলে চেঞ্জ হবে, অথবা ইম্পেয়ারমেন্ট করি তাহলে গুডউইল চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, ওকে। তো আমরা আমাদের অঙ্ক শুরু করি। আমাদের অঙ্ক হচ্ছে প্রথম এই ফরম্যাট রেডি করব। যদি স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি থাকে তাহলে ফরম্যাট করবো, আর না হলে আমরা পরে অ্যাডজাস্টমেন্ট করার পর ফরম্যাট শুরু করবো। ফরম্যাট নিয়ে আমরা কথা বলছি যে এটা শেয়ার অ্যাসোসিয়েটটা থাকবে না, আর এখানে একটু এনসিআই এবং প্যারেন্টের মধ্যে, ওনার্সের মধ্যে কী করে একটু ভাগ করে দিতে হবে। এই তো এর ভ্যালুগুলো আমরা পরে বসাবো। আর স্ট্রাকচার আমরা এগুলো নিয়ে কথা বলছি। গুডউইল থাকবে, অ্যাসোসিয়েট এটা থাকবে না, দেখানোর জন্য রেখে দিয়েছি। আর কী কী হবে এগুলো বলেছি, এবং এনসিআইটা ক্যালকুলেট করে আসতে হবে। এই এখন আমাদের ফর্মুলায় আমরা চলে আসলাম। আমাদের 5টা অ্যাডজাস্টমেন্ট আমরা কিছু না আসলেও দিয়ে আসবো পরীক্ষায়, এটা আমরা কমিটমেন্ট করেছি সবাই। হ্যাঁ, তো এটার উপর নাম্বার আছে। তো আমরা হচ্ছে এই এইচএসএসএইচকে কন্ট্রোল করে 49% দিয়েই কন্ট্রোল করে, আর এনসি এর পরিমাণ 51%। এনসি সাধারণত লিখে না, বাট এটার পাশে অ্যাকুইজিশন ডেটটা লিখে, অথবা আমরা দেখাইছিলাম যে 3/12, 9/12 এরকম লিখে বোঝানোর চেষ্টা করে যে মিডিয়ার অ্যাকুইজিশন আছে। হ্যাঁ, আর গোলটা দিয়ে গ্রুপ আছে, এটা বোঝানোর চেষ্টা করেছে। মানে এটা এখন অ্যাসোসিয়েট নাই, এটা একটা সাবসিডিয়ারি হয়েছে। এই তো আমাদের দ্বিতীয় অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিংস হচ্ছে নেট অ্যাসেট। নেট অ্যাসেট অফ এসএইচ। নেট অ্যাসেট করতে গেলে আমাকে হচ্ছে অ্যাট অ্যাকুইজিশন এবং অ্যাট রিপোর্টিং এই দুইটা রাখতে হবে, আর একটা বিগ ফোল বের হবে। তো অ্যাট রিপোর্টিংটা আমরা আগে লিখবো। কোথা থেকে লিখবো? আমরা চলে যাব প্রশ্নে। প্রশ্নে গিয়ে নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি। নেট অ্যাসেট মানে হচ্ছে তার 3টা আইটেম আছে, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম এবং রিটেন আর্নিংস। 3টা আইটেম হুবহু আমরা উঠায় নিয়ে আসবো। 1000, 4400 আর 0। এক হাজার, 0, 4400 এ নিয়ে আসলাম। এটা আনলাম কোথা থেকে? প্রশ্ন থেকে, ঠিক আছে, কোশ্চেন থেকে। আর একই সাথে আমরা অ্যাকুইজিশনগুলো ফিল আপ করবো। তো অ্যাট অ্যাকুইজিশন আপনারা 99% ক্ষেত্রেই অর্ডিনারি শেয়ার এগুলো সমান পাবেন, শেয়ার প্রিমিয়ামও ইকুয়াল পাবেন, যদি এখানে অ্যামাউন্ট নাই। তো এটা প্রবলেম নাই। আমাদের শুধুমাত্র চেঞ্জ হয় কোথায়? রিটেন আর্নিংসে। এখন অ্যাট অ্যাকুইজিশনের রিটেন আর্নিংস এটা কোথায় থাকে? তো বলতে পারেন যারা প্রশ্ন একটা দুইটা করছেন, অথবা আমাদের গ্রুপ অ্যাকাউন্টসের যে প্র্যাকটিস ক্লাসটা ছিল ওখানেও করেছি। রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন, সাবসিডিয়ারি রিটেন আর্নিংস, সেটা আমরা কোথায় পাই সাধারণত? এডিশনাল ইনফরমেশনে ইয়েস, এডিশনাল ইনফরমেশনে, যেখানে এই কত দিয়ে অ্যাকোয়ার করেছে গুডউইল ক্যালকুলেটের জন্য কনসিডারেশন কী কী দিয়েছে, এখানে বলা থাকে যে হোয়েন নেট অ্যাসেট হোয়েন রিটেন আর্নিংস অফ সাবসিডিয়ারি ওয়ার এত অ্যাট দ্য ডেট অফ এত, এরকম একটা অ্যাকুইজিশন ডেটে কত ছিল বলা থাকে। এখানে বলা নাই। এম কোটার মধ্যে একটু কিছু কাজ তার আগেই করে ফেলেছে। হ্যাঁ, যে কারণে এটা হলো, দেখেন একটা জিনিস, আপনার ওরা কিন্তু আগে একটা গ্রুপ অ্যাকাউন্টস করেছে। হ্যাঁ, গ্রুপ অ্যাকাউন্টস করেছে, তারা রিটেন আর্নিংস 4400 দিয়েছে। ভালো। তো রিটেন আর্নিংসটা 4400 কিভাবে আসে? রিটেন আর্নিংসটা হলো আমার
আগের বছর যা ছিল তার থেকে প্রফিট যোগ হয়ে এবং ডিভিডেন্ড বিয়োগ হয়ে রিটার্ন আর্নিংস দাঁড়ায়। এটা তো সবাই শিওর নাকি? কি হয়? প্রিভিয়াস ইয়ার রিটার্ন আর্নিংস, তার সাথে যোগ হবে প্রফিট আফটার ট্যাক্স, আর বিয়োগ হবে ডিভিডেন্ড। এখন ডিভিডেন্ড নিয়ে কি বলেছে? কোনো ডিভিডেন্ড দেয় নাই। ডিভিডেন্ড নিয়ে বলছে, ডিভিডেন্ড দেয় নাই। তাহলে জাস্ট আমাদের কি হয়েছে, প্রফিটটা যোগ হয়ে আর এখানে এন্ডিং বা রিপোর্টিং ডেটে রিটেন আর্নিংস হবে, তাই তো? তাহলে এই 4,400 এসেছে কত? আমাদের তো ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অর লস দেওয়া আছে, যেখানে সে ইনকাম করেছে 1,000। এখন কি বুঝতে পেরেছেন রিটেন আর্নিংসটা কত ছিল এট অ্যাকুইজিশনে? 3400। 3400, কারণ সে 1,000 প্রফিট করেছে ওভার দ্য ইয়ার এবং কোনো ডিভিডেন্ড দেয় না। তো এটা একটু ট্রিকি ছিল, মানে স্বাভাবিকভাবে আপনি খুঁজতে গেলে পাবেন না, পরীক্ষার হলে জানি না খুব ইয়ে হইতে পারে, বাট একটু বুঝে শোনা করলে পারা যাবে আর কি। হ্যাঁ, তো এই ছিল। আর আমাদের যদি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট থাকে, আমি একটু মনে করাই দিচ্ছি, সাধারণত থাকে, খুব বেশিরভাগ অঙ্কে থাকে। তখন আমরা কি করি, ফেয়ার ভ্যালু যত বাড়ছে একটা অ্যাসেটের, সেটা কি করি, অ্যাট অ্যাকুইজিশনের সাথে যোগ দিই। এখানে লিখি ফেয়ার ভ্যালু, লিখে মনে করেন একটা প্ল্যান্টের ভ্যালু 1,000 থেকে 1,600 হয়েছে, তাহলে আমরা এখানে লিখি 600। আর অ্যাট রিপোর্টিংয়ে কি করি, ওই 600 আবার দিই, অথবা এই 600 থেকে মনে করেন ডিপ্রিসিয়েশন হয়ে 50 কমে গেছে, তাহলে অ্যাট রিপোর্টিংয়ে দিই 550। এটা কি বুঝতে পারছেন? এখন যে কথাটা বললাম এটা একটা এক্সট্রা বললাম, এই অঙ্কের সাথে রিলেশন নাই। অর্থাৎ যদি একটা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট থাকে, তাহলে অ্যাট অ্যাকুইজিশনের সাথে আমরা ফেয়ার ভ্যালু যত বাড়ছে তত দিই, এবং অ্যাট রিপোর্টিংয়ে বাড়ার পরে ডিপ্রিসিয়েশন হয়ে কমে যা দাঁড়ায় সেটা দিই। যদি ওটা ডিপ্রিসিয়েশন না হয়, তাহলে যাই ভ্যালু ছিল তাই এখানে দেখায়। আচ্ছা, এবং নেট অ্যাসেটটা আমরা বলছিলাম একটু ওপেন রাখতে। ওপেন রাখা বলতে এটার সাথে যত প্রফিট লসের অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলো আমরা দিব। আমাদের যেহেতু কোয়েশ্চেন পড়া হয়ে গেছে, আমরা অলরেডি জানি প্রফিট লসের মধ্যে শুধুমাত্র একটা পিইউআরপি আছে এবং একটা ম্যানেজমেন্ট ফি আছে, আর কিছু নাই এখানে। আরেকটা এক্সপেন্স আছে 1,000, এটা অবশ্য প্যারেন্টের। এই যে এইটা 1,000, এটার নাম হচ্ছে কি, যে ব্যাংক লোনে ব্যাংক চার্জ আর কি, পেনাল্টি চার্জ। তো এই 1,000 হচ্ছে প্যারেন্টের, এই জন্য এটা সমস্যা নেই, এটা এই নেটে সেটা আসছে না। আর এই বাকি যে দুইটা পিইউআরপি এবং ম্যানেজমেন্ট ফি, এটা আমাকে দিতে হবে। তো এখানে আমাদের পিইউআরপিটা আমরা বিয়োগ করছি। কেন বিয়োগ করছি? কারণ প্রফিট কে করেছে? সাবসিডিয়ারি করেছে। আমরা নেট অ্যাসেট কার হিসাব করছি? সাবসিডিয়ারি। সাবসিডিয়ারি প্রফিট আমরা কি করব, বাদ দিয়ে দিব, যেহেতু সেটা আনরিয়েলাইজড, সে নিজেদের মধ্যে প্রফিট করেছে, এই প্রফিটটা বাদ দিয়ে দিব। আর ম্যানেজমেন্ট ফি হলো আপনার কে দিয়েছে? সাবসিডিয়ারি। নিয়েছে কে? প্যারেন্ট। তাহলে প্যারেন্টের ইনকাম থেকে বাদ দিব। আর সাবসিডিয়ারি কি করব, এক্সপেন্সটা উঠাইয়া দিব, মানে এক্সপেন্স করেছে এটা এক্সপেন্স কমায়া দিব অথবা প্রফিট বাড়ায়া দিব, যে কারণে আমরা পজিটিভ দিয়েছি। এটা কি ক্লিয়ার হয়েছেন? 250 কেন যোগ হলো? $250 যোগ হলো কেন, আর 25 কেন বিয়োগ হলো, এটা দুইটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, রেসপন্স না করলে আরো দ্রুত পড়ায় চলে যাব, অসুবিধা নেই। তো এই আইটেমটা আমাদের যে
সাজেস্টেড আনসার আছে, এখানে দেয়া নাই। আমি বলবো এটা ভুলই করেছে, এটা অবশ্যই এখানে আসা উচিত ছিল। ওরা এই 250 এখানেও দেয় না, ওখানেও ক্লিক করে না। যাই হোক, এরপর হচ্ছে আমাদের গুডউইল ক্যালকুলেশন। তো গুডউইল ক্যালকুলেশনে কনসিডারেশন ট্রান্সফার, এটা আপনারা জানেন 9600, সরি একটা সাব হেড। ক্যাশ দিয়েছি কত, 9600। কন্টিনজেন্ট কত দিব, 500। আর এনসিআই হলো, এই এনসিআইটা কি অ্যাকুইজিশনের নাকি রিপোর্টিং এর? গুডউইল ক্যালকুলেশনে আমাদের এনসিআই হলো অ্যাকুইজিশনের, তাহলে অ্যাকুইজিশন হলো, অ্যাকুইজিশনে 4400 ছিল আমার নেট অ্যাসেট। তো এনসিআই কত ছিল, 51%, 4400। খুবই সিম্পল, এই দুইটা গুণ করে দিলেই হচ্ছে। আর লেজ নেট অ্যাসেট অ্যাকোয়ার্ড, এটা হচ্ছে 4400 ছিল, এই 7944। এটা হচ্ছে আমার গুডউইল এট অ্যাকুইজিশন। যদি আমার ইম্পেয়ারমেন্ট থাকে, ইম্পেয়ারমেন্ট করে গুডউইল এট রিপোর্টিং করতে হবে, এটা বারবার মনে রাখবেন, কারণ ইম্পেয়ারমেন্ট থাকলেই এখানে এই অ্যামাউন্ট আর আমার ব্যালেন্স শিটে যাবে না, ইম্পেয়ারমেন্ট হওয়ার পরে যা আছে তা যাবে। এবং আমাদের পরবর্তী অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এনসিআই। এনসিআইটা অ্যাট অ্যাকুইজিশন এনসিআই আমরা অলরেডি জানি। এনসিআই হচ্ছে এই যে এখানে এসেছে 44-এর 51%, এটা। আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 51% অফ পোস্ট অ্যাকুইজিশন। এনসিআইটা দেখেন, আমাদের নেট অ্যাসেট 4400 ছিল, হয়েছে 5625। তাহলে পোস্ট অ্যাকুইজিশন হয়েছে 1225। এই 1225-এর 51%-এর মালিক হচ্ছে এনসিআই, আর 49%-এর মালিক হচ্ছে প্যারেন্ট। তো এখানে 51% আমরা এনসিআই এর জন্য যোগ দিয়ে দিয়েছি। এই 625 হচ্ছে 1225-এর 51%, 1225-এর 51%। তারপর দুইটা যোগ করে যা আছে এটা হলো রিপোর্টিং। এই রিপোর্টিং এর এনসিআই সরাসরি আমাদের এনসিআই তে চলে যাবে। আমরা এনসিআই এর জন্য একটা লাল ঘর রেখে দিয়েছিলাম, এই এনসিআই তে চলে যাবে। এরপর আমাদের গ্রুপ রিটেন আর্নিংস। গ্রুপ রিটেন আর্নিংসটা একটু বড়, তো আমরা শুরু করব এইচএস এর রিটেন আর্নিংস দিয়ে। এইচএস এর রিটেন আর্নিংস আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে। এইচএস এর রিটেন আর্নিং 9230। তো আমাকে একটু বলবেন এখানে আর কি কি আইটেম থাকে। আমি এখানে ভালো একটা জিনিস মনে করেছি, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস, এছাড়া আর কি থাকে? ব্যালেন্স শিটে ব্যালেন্স শিট, জি এনসিআই গ্রুপ করলে থাকে, গ্রুপ ছাড়া আর দু একটা আইটেম থাকে না এখানে? জেনারেল রিজার্ভ থাকে, তারপর রিভ্যালুয়েশন রিজার্ভ থাকে, তাই তো? তো এটা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যদি রিভ্যালুয়েশন রিজার্ভ, জেনারেল রিজার্ভ থাকে, মানে শেয়ার প্রিমিয়াম আর ইকুইটিটা ছাড়া, তাহলে ওইগুলোর জন্য গ্রুপ জেনারেল রিজার্ভ, গ্রুপ রিভ্যালুয়েশন রিজার্ভ এরকম নামে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? আমরা তো সহজে 3টা আইটেম দিয়ে সবসময় করি। রিটেন আর্নিংসের কাছাকাছি যদি আরো একটা আইটেম থাকে, সেই আইটেমগুলোরও করতে হবে, অথবা রিটেন আর্নিংস সহ একটা গ্রুপ করলে ওগুলো যোগ দিয়ে আমাকে নিতে হবে, ওই চেঞ্জগুলো আমাকে আনতে হবে আর কি, অ্যাকাউন্ট ফর করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই গ্রুপ রিটেন আর্নিংসে আসলাম। তো এখানে সাজেস্টেড আনসার একটু অন্যভাবে করেছে, যাই হোক রেজাল্ট আমাদের একই এসেছে। তারা 12 বিপ করেছে, একটা এনসিআই এর পার্সেন্টেজ দেখায়, অনেক জটিল লাগছে আমার কাছে, আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো এই চেষ্টা আমরা ব্যালেন্স শিট থেকে আনলাম। অ্যাসোসিয়েট প্রফিট প্রথমে বাদ দিয়ে দিলাম, কারণ হচ্ছে এই যে 490 অ্যাসোসিয়েটের প্রফিট, মানে 1000 অ্যাসোসিয়েটের প্রফিট 1000-এর 49%,
এটাকে সে রিটেন আর্নিংসে যোগ করেছে। এর কারণ হলো সে তো এটাকে একটা অ্যাসোসিয়েট হিসেবে ট্রিট করেছে। এটা এই ৯,২৩০-এর ভিতরে ৪৫০, ৪৯০ রয়ে গেছে। তাহলে আমরা প্রথমে এটাকে আউট করলাম, কারণ এটা এখানে হবে না। আর পি শেয়ার ৪৯%, এটা আমরা নিয়ে আসলাম। কোথেকে আনলাম? ১,০০০-এর হচ্ছে না সরি, আমাদের হচ্ছে পি কত বাড়ছে দেখেন, ১২২৫। সাবসিডিয়ারির ইনক্রিজ হয়েছে কত? ১২২৫। এই ১২২৫-এর ৫১%-এর মালিক হচ্ছে এনসিআই, যা আমরা এখানে দিয়েছি। হ্যাঁ, এই যে এনসিআই ৫১%, ৬২৫ হচ্ছে ১২২৫ থেকে ৬২৫ এখানে দিয়েছি। আর ১২২৫-এর ৪৯%-এর মালিক হচ্ছে প্যারেন্ট, যা এখানে আসছে। আচ্ছা, এটা হচ্ছে ৪৯% অফ ১২২৫। এই দুইটা আইটেম কি বুঝছেন? অ্যাসেট হ্যাঁ। সহজ, এটা বাদ দিতে হচ্ছে, কারণ এটা তারা সে অ্যাসোসিয়েট হিসেবে ট্রিট করছিল, আমি এখন বাদ দিয়ে দিলাম। আর আমি এখন যেভাবে ট্রিট করছি, আমি তাকে ট্রিট করছি সাবসিডিয়ারি হিসেবে। তো সাবসিডিয়ারির প্রফিট আমি নিয়ে আসলাম। সাবসিডিয়ারির অ্যাকুইজিশনের পরে যত বৃদ্ধি হয়েছে ১২২৫, তার ৪৯% আমি নিয়ে আসলাম। তারপর আমার একটা পেনাল্টি চার্জ হয়েছে। এটা পেনাল্টি এক্সপেন্স এবং পেয়েবল ক্রেডিট। এক্সপেন্স ডেবিট, পেয়েবল ক্রেডিট। তো এক্সপেন্স ডেবিট হলে আমার গ্রুপ রিটেন আর্নিংস নেগেটিভ হবে, গ্রুপ রিটেন আর্নিংস কমে যাবে। মূল কথা, প্যারেন্টের রিটেন আর্নিংস কমে যাবে। আর আরেকটা ছিল আমার এই এক্সপেন্স, আবার একটা কি ছিল, ট্যাক্স সেভিংস এর কথা বলছি। ট্যাক্স সেভিংস হয়েছিল, ওইটা মাইনাস দিছে, এই জন্য ৩০০-কে প্লাস দিছে। আর ম্যানেজমেন্ট ফি গ্রুপ থেকে বাদ দিছি। দেখেন এই ২৫০ টাকা কিন্তু আয় হিসেবে সে আয়ে দেখাইছে। তার যে আয় আছে, ইনকাম, প্রথম গুম করে রেভিনিউ, এটার ভিতরে সে দেখাইছে, যদিও ওখানে কিছু বলা নাই। ২৫০ এটার ভিতরে আছে ১০০% শিওর। এবং এটার ভিতরে থাকাতে যা হয়েছে, তার রিটেন আর্নিংসেও ২৫০ চলে আসছে। প্যারেন্টের রিটেন আর্নিংসে কি হয়েছে? প্যারেন্টের রিটেন আর্নিংসে ২৫০ চলে আসছে, কারণ সে তো ২৫০ ইনকাম হিসেবে দেখাইছে। আমি কি করবো? ২৫০ বাদ দিয়ে দিব, কারণ সেটা তার ইনকাম না, এটা নিজেদের মধ্যে লাভ। এখানে ২৫০, ২৫০ বাদ যাবে ম্যানেজমেন্ট ফি। এবং লায়াবিলিটি রিভাইজড, এটা হচ্ছে ১৫০০। এটা কোনটা? আমার যে টোটাল লায়াবিলিটি ৫০০ ছিল এখানে, কন্টিনজেন্ট লায়াবিলিটি, সেটা আমাকে দিতে হবে কত এখন? ২০০০। আমার শর্ত ছিল যে আমার প্রফিট ছিল ১ মিলিয়ন, ১.2 মিলিয়নের কম হলে আমাকে দিতে হবে না, এই জন্য আমি দেই নাই, বা ৫০০ মিলিয়ন দিছিলাম। এখন আমার ইনকাম কিন্তু 1.2 ছাড়াই যাবে, বুঝতে পারছেন? না, 1 মিলিয়ন। আমার ইনকাম হচ্ছে 1.2 ছাড়াই যাবে। তো 1.2 যেহেতু ছাড়াই যাবে, আমার লায়াবিলিটি কত থাকবে তাহলে? ২ মিলিয়নই করতে হবে। ২ মিলিয়ন করলে ৫০০ যেহেতু আমি দিয়েছি, ২০০০ করতে গেলে আমার কি করতে হবে? আরো ১৫০০ এক্সপেন্স দিতে হবে। এই খরচটা কি সাবসিডিয়ারি নাকি প্যারেন্টের? প্যারেন্ট 2 মিলিয়ন হবে কোথায় বলতে? ২ মিলিয়ন দিতে হবে আমাকে, কারণ প্রফিট টার্গেট মিট আপ সে করেছে। এটা আপনাকে ক্যালকুলেশন করে বুঝতে হবে। যেহেতু ১,০০০ আছে, যদি কোনো কারণে ২০০ বাড়ে, তাহলে কি হবে? ২ মিলিয়ন হয়ে যাবে। তো কেন বাড়লো ২০০? দেখেন, সে একটা ২৫০ এক্সপেন্স দিয়েছে না, এটা কি তার এক্সপেন্স ছিল? ওই যে এক্সপেন্স ১৩,৩৮০, ৮৮০, এর ভিতরে কি ২৫০ আছে? আছে। তো এটা রিভাইজ হয়ে এই এক্সপেন্সটা কমে যাবে। কমে গেলে তার ইনকাম কি হবে? ২৫০ বেড়ে যাবে। এটা তো একবারে বলতে পারেন যে 1225 হয়েছে। দেখা যাচ্ছে, যে কারণে তার প্রফিট টার্গেট সে ফিল আপ করবে, এবং তার এক্সপেন্স লায়াবিলিটি ৫০০ না হয়ে লায়াবিলিটি বেড়ে হবে, ইয়ার এন্ডে লায়াবিলিটি হবে প্যারেন্টের জন্য ২০০০, যে কারণে প্যারেন্টের ১৫০০ লায়াবিলিটি নতুন করে বাড়বে।
এই জন্য আমার হচ্ছে লাইবিলিটি রিভাইজে ১,০০০ মানে এক্সপেন্স দেখাইতে হচ্ছে। লাইবিলিটি বেড়েছে, এক্সপেন্স দেখাইতে হচ্ছে, গ্রুপ রিটেন আর্নিংস এক্সপেন্স দেখাই দিলাম। এই হলো আমার যোগফল। আর পিওআরপি আমরা মুখোমুখি করছিলাম ৫ লাখের 25%, মানে এটা 25% বা 4 ভাগের 1 ভাগ আর কি, ১,২৫,০০০ ছিল, এটাকে 25 বা ১২৫ দিয়ে গুণ করলে 25,০০০ হয়, যেটা 3টা শূন্য বাদ দিলে থাকে 25। এই 25 তো আমরা একবার বিয়োগ করেছি পিওআরপিতে, জাস্ট ক্যালকুলেশনটা দেখাইলাম, এটা সাবসিডিয়ারি নেট অ্যাসেট থেকে বিয়োগ করেছি। আরেকটা আইটেম আছে আমাদের লায়াবিলিটিস। এটা যেহেতু ওরা কারেন্ট নন কারেন্ট সব লায়াবিলিটি একসাথে রাখছে, এখানে অনেকগুলো আইটেম চলে আসছে, এটা একটা ওয়ার্কিংস করে নিলে ভালো হয়। প্যারেন্টেড ছিল, সাবসিডিয়ারি ছিল, দুইটা যোগ হবে। কন্টিনজেন্ট 500, নতুন এই 500 দিতে হয়েছে কারণ সে কিছুই অ্যাকাউন্ট ফর করে নাই, মানে কোনো জার্নাল সে দেয় নাই, 500 দিতে হয়েছে। আর আমি নিচেরটা আগে বলে ফেলি, আর 1500 কন্টিনজেন্ট নতুন করে দিছে। মোট আমার 2000 লাইবিলিটি বাড়লো এই পারপাসে। আর ইন্ট্রা গ্রুপের লাইবিলিটি কমছে 140 হচ্ছে আপনার, এটা অ্যাসেট বিক্রি করেছে, ইনভেন্টরি বিক্রি করেছিল, এটার ব্যালেন্স রয়ে গেছিল 140। তো সেই 140 রিসিভেবল থেকেও বাদ যাবে, পেয়েবল থেকেও বাদ যাবে। তো যেহেতু পেয়েবল থেকে বাদ দিচ্ছি, তার মানে একটা লাইবিলিটি আমার কমতেছে। পেনাল্টি 1000, এটা একটা লাইবিলিটি বাড়বে, কারণ আমি ব্যাংককে এখনো পে করি নাই, করব। হয়তো সামনের মাসে আমাকে ব্যাংককে 1000 পেমেন্ট দিতে হবে, যেন লাইবিলিটি বাড়লো। আর ট্যাক্স সেভিংস 1000 যেখানে বাড়ছে, এটার বিপরীত 300। কন্টিনজেন্ট তো বলছে, এটা হলো যোগফল। এইভাবে আমরা চাইলে এই ইয়াটা আগে করে নিতে পারি, ব্যালেন্স শিটটা যেহেতু আমরা আগে করেছি। তো আপনারা একটু বলেন, প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট, এটার কি কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? পিপি নিয়ে আমার কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, জাস্ট দুইটা যোগ করে দিব, তাহলে আমরা 1 নাম্বার পাই গেলাম। গুডউইল আমার কত ছিল? গুডউইল একটা ছিল, গুডউইল ছিল 9540, সাথে যোগ দিব, আমরা ক্যালকুলেট করে ওয়ার্কিংসে যা বের করেছি। গুডউইল এট অ্যাকুইজিশন বা গুডউইল এট রিপোর্টিং সেম যোগ দিলাম, এই গুডউইল বের হলো। ইনভেস্টমেন্ট অ্যাসেট, এটা লাইনটা আমরা ডিলিট দিয়ে দিই, আসলে রাখবোই না, সাব টোটাল যোগ অলরেডি দেওয়া আছে। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট কি করব, দুইটা যোগ করব, একবারে সহজ। কারেন্ট অ্যাসেট 6300 আর 4500 যোগ দিব। এখন এটার সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট আমরা আছে করব। দেখেন, কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরির ভ্যালু বেশি রয়ে গেছে, যার কাছেই হোক, সাবসিডিয়ারি সেল করেছে, প্যারেন্টের কাছে রয়ে গেছে, তাহলে প্যারেন্টের ইনভেন্টরি থেকে আমরা 25 বিয়োগ দিব। আরেকটা জিনিস হলো ইন্ট্রা গ্রুপ ট্রানজ্যাকশন। কারেন্ট অ্যাসেট বলতে এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশালি আমরা রিসিভেবল নামে আলাদা এন্ট্রি নাই, বুঝছেন? আমি আবার বলছি, রিসিভেবল নামে আলাদা কোনো অ্যাকাউন্ট নাই, থাকলে আমরা 140 রিসিভেবল থেকে বাদ দিতাম। ইন্ট্রা গ্রুপের একজন আরেকজনের কাছে ব্যাকসে টাকা পায়, তো ওই টাকা পায় রিসিভেবল নামে এন্ট্রি নাই, এই জন্য আমরা এখান থেকে বিগ দিয়েছি। তাহলে 25 বিগ দিলাম ইনভেন্টরির জন্য, আর 140 বিগ দিলাম রিসিভেবলের জন্য। তার মানে তার ইনভেন্টরিও নাই, রিসিভেবলও নাই, আলাদা নাই, থাকলে ওখান থেকে বিগ দিতাম। এখন সবই কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের থেকে বিগ দিলাম। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। এর মধ্যে আছে ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ কোঅর্ডিনেশন, এটা আমি বসায় রাখছি, এর কারণ হলো এটা হুবহু এভাবে আমি জাস্ট ওখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, রিটেন আর্নিংসটা দেখেন, এটা আমরা হচ্ছে, এটাই মনে হয় আসছে, এটা হচ্ছে আমাদের 6890। আমরা যে রিটেন আর্নিংস ক্যালকুলেট করেছি সেটা এনসিআই, এটা আপনি ক্যালকুলেট করেছি আমরা, যা এনসিআই রিপোর্টিং এটা নিয়ে আসবো। তাহলে তো আমাদের ইকুইটি দাঁড়ালো
এখন নন কারেন্ট লায়াবিলিটিস ডেট। ডেট কি করব, দুইটা যোগ দিয়ে দিব, ডেট দুটো যোগ দিয়ে দিব। নন কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস এটা সব লায়াবিলিটিস, মানে দুইটা যোগ হবে, সাথে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট হবে। যেমন কিছু পেনাল্টি হয়েছে এটার জন্য বাড়বে, কিছু অন্যান্য আরো কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। দেখেন এটা আমরা করছি কারেন্ট লায়াবিলিটিস, এটা এর জন্য অনেকগুলো আইটেম আছে কারেন্ট লায়াবিলিটিসের। ইন্টারগ্রুপ ট্রানজেকশন আছে, মানে পেয়েবল ছিল এটা কমবে, কন্টিনজেন্ট 500 নতুন করে হয়েছে, আবার 1500 নতুন করে হয়েছে, 1000 পেনাল্টি হয়েছে, 300 সেভিংস হয়েছে, এটা দিয়ে মিলায় যা দাঁড়াইছে এটাই হলো। তো আমাদের এভাবে ব্যালেন্স মিলে গেছে, ব্যালেন্স শিট হয়ে গেছে। আর এখন করবো আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের জন্য আমাদের একটা প্রফিট অর লস শিডিউল অথবা কনসোলিডেশন শিডিউল এরকম একটা বানাইতে হবে, যেখানে প্যারেন্ট, সাবসিডিয়ারি, অ্যাডজাস্টমেন্ট এবং টোটাল এবং 4টা কলাম থাকবে। এবং রেভিনিউ প্যারেন্টের হুবহুব নিয়ে আসছি, সাবসিডিয়ারি হুবহুব নিয়ে আসছি। অ্যাডজাস্টমেন্ট না থাকলে দুইটা যোগ হয়ে বসে যাবে। এক্সপেন্সও দুইটা নিয়ে আসছি আলাদাভাবে, দুইটা যোগ হয়ে বসে যাবে। আর অপারেটিং প্রফিট এটা আমরা লিখি নাই, কারণ এটা হচ্ছে একটা সাবহেড বা এখানে এই দুইটার বিয়োগফল। শেয়ার প্রফিট অন অ্যাসোসিয়েট এটা আসলে উঠাইয়া দিব, জাস্ট দেখানোর জন্য দেওয়া। ফাইন্যান্স কস্ট দুইটা আলাদাভাবে নিয়ে আসছি, যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে আমরা জানি এমনকি ফাইন্যান্স কস্ট কিছু না, সরাসরি যোগ হয়ে বসে যাবে। ইনকাম ট্যাক্স দুইটা আলাদাভাবে নিয়ে আসছি, যোগ হয়ে বসে যাবে, তবে 300 সেভিংস হয়েছে, এটা মাইনাস দেখাতে হয়েছে। আর সাবসিডিয়ারির যে প্রফিটটা দাঁড়াবে নেট প্রফিট, সেটা আমরা আলাদাভাবে হিসাব করবো। এর কারণ হচ্ছে এনসিআই, এই সাবসিডিয়ারির পার্সেন্টেজ হচ্ছে এনসিআই পাবে। তো প্যারেন্ট এবং এনসিআই এর মধ্যে ভাগ করে দেখাতে হয় ইনকামটা, এই জন্য আমরা সাবসিডিয়ারি টোটালটা টানবো। প্যারেন্টের নেট প্রফিট কত এটা আমার জানার প্রয়োজন নাই, না জানলেও হচ্ছে, আমার জানতে হবে গ্রুপের নেট প্রফিট কত, আর সাবসিডিয়ারিটা কত এটা আলাদাভাবে জানতে হবে। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট দেখি। অ্যাডজাস্টমেন্টে হচ্ছে আমাদের রেভিনিউয়ের কি কি অ্যাডজাস্টমেন্ট ছিল এটা জানতে হবে। তো আমরা হচ্ছে এখন একটু জার্নাল দেখবো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। যেখান থেকে আমরা ওয়ার্কিং শুরু করেছি সেখান থেকে আমরা জার্নাল দেখি। আমাদের একটা ওয়ার্কিংস ছিল আপনার পিইউআরপির 25, সেই 25 পিইউআরপি কি হয়েছে, এক্সপেন্স ডেবিট, গ্রুপ ইনভেন্টরি, ক্রেডিট। এই এক্সপেন্সটা কার, এটা হচ্ছে সাবসিডিয়ারি না, সাবসিডিয়ারি তার কস্ট অফ সেলসে দেখাইছে ইনভেন্টরিতে, সাবসিডিয়ারি একটা প্রফিট দেখাইছে, মানে সেল করেছে কে, সাবসিডিয়ারি। সাবসিডিয়ারির এক্সপেন্সে এটা দেখানো আছে, সরি, সাবসিডিয়ারি হচ্ছে একটা প্রফিট দেখাইছে, এই প্রফিটটা আমাকে কি করতে হবে, কমাতে হবে। আর প্যারেন্টের ইনভেন্টরিটা এটা চলে আসছে। এবং আমাদের একটা যখন অ্যাকুইজিশন হয়েছিল তখন একটা 500 একটা এন্ট্রি ছিল, যেটা ছিল আমাদের 500 হচ্ছে কন্টিনজেন্ট। তো এটা আমরা হচ্ছে কস্ট অফ সেলস, সরি, এই 500 হচ্ছে আমাদের আমরা যে সেল করেছি সেটা, নিজেদের মধ্যে যে সেলটা করেছি। তারপর আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট ইনকাম, প্যারেন্টের জন্য ইনকাম, মানে ক্রেডিট তো সে আগে করেছিল ভুলে, এখন ডেবিট করে সমান করলাম। আর
সাবসিডিয়ারির জন্য সে ক্রেডিট করেছিল, সরি সাবসিডির জন্য এক্সপেন্স ডেবিট করেছিল, এখন এক্সপেন্স আমরা ক্রেডিট করলাম। আর পেনাল্টির জন্য আমরা পেনাল্টি একটা এক্সপেন্স, এটা আগে ছিল না, নতুন করে ক্রিয়েট করতে হয়েছে। তো আমরা প্যারেন্টের এক্সপেন্সে 1000 বাড়াবো, আর কারেন্ট লায়াবিলিটি 1000, এই পোর্শনটা আমরা অলরেডি করে ফেলছি আমাদের ব্যালেন্স শিটে। আমরা শুধু এখানে কি করব, এক্সপেন্স এবং ইনকামগুলো নিব। আর এটার বিপরীত দিকে আমরা একটা লায়াবিলিটি ডেবিট আমরা অলরেডি করেছি, আমাদের একটা এক্সপেন্স ক্রেডিট হবে 300 ট্যাক্স এক্সপেন্স, মানে ট্যাক্স যেহেতু সেভিংস হচ্ছে 300 ট্যাক্স এক্সপেন্স ক্রেডিট হবে। আর আমাদের কন্টিনজেন্ট লায়াবিলিটি নতুন করে এক্সপেন্স ক্রিয়েট হবে 1500, এবং লায়াবিলিটি 1500 বাড়বে। 500 ছিল বছরের শুরুতে, 1500 বেড়ে 2000 লায়াবিলিটি দাঁড়াবে। সেটা আমাদের লায়াবিলিটি আইটেমটা হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম, ওইখানে আমাদের এন্ট্রি দেওয়া আছে। আমরা এখান থেকে শুধু এক্সপেন্স এবং ইনকামগুলো নিব। তো আমরা যদি একটু কালার করে রাখি, ধরেন এটা একটা এক্সপেন্সের, এটা একটা, আবার এটা একটা, এখানে দুইটাই, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এখানে দুইটা। এই সবগুলোকে আমরা কি করব, আমাদের যে ইনকাম স্টেটমেন্টে শিডিউল করেছি সেখানে আমরা যোগ বিয়োগ করব। তো আমাদের হচ্ছে যেই সেলস ছিল 500 নিজেদের মধ্যে, সেটা বাদ যাবে। সে পুরোটা বাদ যাবে কেন? এর মধ্যে তো 3/4 সেল হয়ে গেছে বাইরে। জি, এটা- খুব ভালো প্রশ্ন করেছেন। আপনার যে ইনকাম, সেই ইনকামে কি নিজেদের মধ্যে সেলের ইনকাম থাকতে পারে? পারে না, এই জন্য পুরোটাই বাদ যাবে। বাট আপনার যে ইনভেন্টরি, সেই ইনভেন্টরির মধ্যে কিন্তু পুরোটা নাই, যেটুকু ইনভেন্টরি সেল হয় নাই সেটা রয়ে গেছে, ওই ইনভেন্টরিটা শুধু বাদ যাবে। এই জন্য ইনভেন্টরিটা হচ্ছে শুধু মার্কআপের পরিমাণটা বাদ যায়, আর রেভিনিউ আর কস্ট অফ সেলসে পুরোটাই বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এক্সপেন্স থেকে এখানেও 500 বাদ যাবে, রেভিনিউ থেকেও 500 বাদ যাবে। এটা আপনার জন্য হয়তো প্রথম বলে মনে হচ্ছে। আপনি যতগুলা এই ইন্টারগ্রুপ ট্রানজ্যাকশন এরকম পাবেন, আপনি সম্ভবত ইনকাম স্টেটমেন্ট কম করেছেন, মানে একটা করছেন তো আজকে, হয়তো বা 2টা 3টা 4টা করবেন, সবগুলো একই ধরনের। হ্যাঁ, মানে রেভিনিউ বাদ যাবে, কস্ট অফ সেলস বাদ যাবে, একবারে সিম্পল টোটাল অ্যামাউন্টে। আর যেটুক আপনার প্রফিট অ্যামাউন্ট, সেটা বাদ যাবে হচ্ছে যেহেতু এখানে ইয়া করেছে, ওই সাবসিডিয়ারি সেল করেছে, সাবসিডিয়ারি এক্সপেন্স এর সাথে যোগ দিয়েছে। আর আমাদের অন্যান্য যে এক্সপেন্স দেখেন 1000 যোগ হয়েছে, অর্থাৎ এক্সপেন্স বেড়েছে 1000, আর 1500ও যোগ হয়েছে, এক্সপেন্স বেড়েছে 1500। ঠিক আছে, এখন বলতে পারেন এখানে 300 তো যোগ করার কথা ছিল, তো যেহেতু 300 আমাদের একটা ট্যাক্স, ইনকাম ট্যাক্সের আলাদা হেড আছে, আপনি যদি এখানে 300 যোগ দিয়ে দিতেন, 1000 1500 300, তাও ব্যালেন্স মিলে যেত। যেহেতু ইনকাম ট্যাক্সে আলাদা হেড আছে, এই জন্য এটা দিয়েছি, ইনকাম ট্যাক্সের হেডে দেখাইছে আর কি। তো এইভাবে সাবস টোটালটা সিম্পল, জাস্ট এইটা যোগ বিয়োগ। এখানে একটা কথা একটু বলে রাখি, এখানে যে ইনকাম স্টেটমেন্টটা দিয়েছে, এটা হলো অতিমাত্রায় সিম্পল। এখন আপনার বাস্তব অর্থে যদি শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট আসে, তখন একটু জটিল থাকে। ওখানে আপনাকে আমরা যেরকম এক্সপেন্স, দেখেন আমাদের জার্নালগুলা, এক্সপেন্স আর ইনকাম এরকম দেখাইছি, এখানে কি লিখছি, শুধু এক্সপেন্স লিখছি। তো তখন আপনাকে, মানে আমি জটিল হলে কি হবে এটা বলতেছি, তখন আপনাকে চিন্তা করতে হবে এই এক্সপেন্সটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাকি সেলিং এক্সপেন্স নাকি আদার এক্সপেন্স। ঠিক আছে, এটা
আপনার প্রশ্নে বলা থাকবে, অথবা আপনি আইডিয়া করে নেবেন, অ্যাজাম্পশন দিয়ে দিবেন। অথবা প্রশ্নে অনেক সময় বলা থাকে একটা আইটেমের 40% অ্যাডমিনিস্ট্রেটিভ, 60% সেলিং, এই ধরনের বলা থাকে। তো আপনাকে তখন কি করতে হবে, এই যে কনসলিডেশন শিডিউলটা করেছেন, এই এক্সপেন্স একটা থাকবে না, এক্সপেন্সের হেড থাকবে 3টা বা 4টা, এবং কোন হেডের আন্ডারে যাচ্ছে, সাব হেড আর কি, সেই সাব হেড থেকে বিপ দিবেন। হ্যাঁ। তো এই ছিল আমাদের ইয়ে। এখন আমাদের যেটা হচ্ছে রেভিনিউ পেয়েছি, এক্সপেন্স পেয়েছি, ফাইন্যান্স কস্ট যোগ করে পেয়েছি, ইনকাম ট্যাক্স পেয়েছি। এর আইটেম হলো মাত্র 4টা। আর মাঝখানে অপারেটিং প্রফিট, প্রফিট বিফোর ট্যাক্স, এগুলো তো জাস্ট যোগ বিয়োগের ফল। তো আমরা আমাদের ব্যালেন্স শিটে যদি আমরা যেটা ফর্মেট রেডি করছিলাম, রেভিনিউ, এটা হচ্ছে আমাদের রেভিনিউ এর, এখন যে রেভিনিউ বের করলাম এটা নিয়ে নিব। ঠিক তারপরের ঘরটা হচ্ছে এক্সপেন্স নিয়ে নিলাম। আর এখানে ফর্মুলা বসানো ছিল, অপারেটিং এটা হলো রেভিনিউ থেকে এক্সপেন্স বিয়োগ দিয়ে। শেয়ার অফ প্রফিট এমনিতেই 0, ফাইন্যান্স কস্ট আমরা জাস্ট যা আছে তা নিয়ে আসবো, ফাইন্যান্স কস্ট। এরপর আছে প্রফিট বিফোর ট্যাক্স, এটা অটোমেটিক আসবে বিয়োগফল। আর ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স আমরা হচ্ছে ওই জাস্ট 300 কমছে আর কি, 4010 নিয়ে আসলাম। তো আমাদের প্রফিট বের হয়ে গেল 6625। এবার একটু সবাই আছেন তো, মোটামুটি আছেন, বলেন এখন। জি 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 এই যে 6625, এনসিআই কি এই 6625-এর 51%? এটা কি ঠিক আছে? এনসিআই হ্যাঁ ঠিক আছে। না, ঠিক নাই। হ্যাঁ, দেখেন এই প্রফিটটা কার, প্যারেন্টের, সাবসিডিয়ারি না গ্রুপের? গ্রুপের। ইয়েস, এই প্রফিটটা হচ্ছে গ্রুপের। এখন এই গ্রুপের। গ্রুপের 51%-এর মালিক কি এনসিআই? না, 49%। কখনোই হতে পারে না। এনসিআই মালিক হচ্ছে 51% কার, সাবসিডিয়ারি। এখন আপনাকে জানতে হবে সাবসিডিয়ারি প্রফিট কত। এ তো দুজনের প্রফিট দেওয়া। সাবসিডিয়ারি প্রফিট হচ্ছে 51%, মানে এনসিআই পরিমাণ হবে 51% ইন্টু সাবসিডিয়ারি প্রফিট। সাবসিডিয়ারি প্রফিট হচ্ছে যে সাবসিডিয়ারির রেভিনিউ, এক্সপেন্স, ফাইন্যান্স কস্ট বাদ দিলে, ইনকাম ট্যাক্স বাদ দিলে 975 থাকে। এটাই হচ্ছে। দেখি বুঝছেন? অঙ্ক সব করার পরে টুকের জন্য 2-3 নাম্বার কমে যাবে। তাও বলতে হবে সাবসিডিয়ারি তো ফাইনালি 1.2 রিচ করতে পারলো না, তাহলে সাবসিডিয়ারিটা 1.2 মিলিয়ন রিচ করলে তাকে 2 মিলিয়ন এক্সট্রা দিবে। হ্যাঁ, এক্সট্রা দিবে, এক্সট্রা দিবে, ঠিক আছে। এক্সট্রা তো দেয় নাই, দিবে। আমরা তো প্রভিশন করে ফেললাম পুরো 2 মিলিয়নের। আমরা প্রভিশন রাখবো, যে দেওয়ার সে প্রভিশন রাখবে, ও পাইলে পরে ইনকামে দেখাবে আর কি। ঠিক আছে। তো এই দুইটা ভাগ করে দেখাইলাম, 6625-কে ভাগ দিয়ে দেখা, মানে দুইটা পার্ট করে দেখাইতে হয়। এটা হচ্ছে একটা গ্রুপের রিকোয়ারমেন্টস। এমনিতে অঙ্ক সব সেম, একদম সিম্পল। আমাদের কিন্তু দুইটাই হয়ে গেছে এবং আনসার মিলে গেছে। এবার আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন। 1 ঘন্টা প্লাস হইল আর কি। এই এক্সেলটাকে একটু গ্রুপে শেয়ার এটা এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।